এই যে পরিকল্পিতভাবে এই আলাপগুলো তুলবার মধ্য দিয়ে যেটা করা হচ্ছে, আসলে সমস্যাটা কোথায়? আপনি ইউনিসেফের কান্ট্রি তালিকাটা পড়েন, ইউরোপ, আমেরিকা, জাপান থেকে শুরু করে কোনো মহাদেশ এই সংক্রমণের বাহিরে না। হাসিনা যেটা দুনিয়াকে খাওয়াইছে, এইটার মধ্য দিয়ে একটা গ্যাপ তৈরি হয়েছে কিনা? বেশ অনেক বছর পরে, কয়েক দশক পরে হামের সংক্রমণ ধরা হচ্ছে। মিজলস, রুবেলা টাইপের অথবা হাম সদৃশ যে উপসর্গ আছে, ইভেন ইউরোপে দেখলাম আপনার বেশ কয়েকজন মারাও গেছে। ইউরোপে, আমেরিকাতে সংক্রমিত হয়েছে, জাপানে দেখলাম একই সিচুয়েশন, এবং WHO কিন্তু কাইন্ড অফ রেড অ্যালার্ট জারি করে দিয়েছে হামের ব্যাপারে। এবং আমরাও আমাদের লাইফ টাইমে আমাদের যতটুকু মনে পড়ছে যে হাম নিয়ে আমাদের এই লেভেলের ইস্যু আমাদের চোখে পড়ে নাই, যে এত পরিমাণ শিশু মারা গেছে। আমাদের আজকের রিপোর্টে দেখলাম 425 জন শিশু ইতিমধ্যে মারা গেছে। বেসরকারি হিসেব হয়তো বাস্তবতা, যারা বাড়িতে মারা গেছে তাদের সংখ্যা হয়তো আরো বাড়তে পারে। আমরা শুরুতেই সেই সকল পরিবার যারা তাদের সোনার মানিককে হারিয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা, ভালোবাসা, দোয়া সবকিছু। আমরা সরকারকে আহ্বান করব যে আমরা যেই মুহূর্তে এই আউটব্রেকটাকে বোঝার চেষ্টা করছি, যেই পরিবারগুলো এটার ভিকটিম, যেখানে বাচ্চারা মারা গেছেন, তাদেরকে আর্থিক এবং মানসিক সহায়তা করবার জন্য আপনারা একটা টাস্ক ফোর্স করেন ইমিডিয়েটলি। যেই মুহূর্তে আমরা হাম নিয়ে অন্য যত বিতর্ক আছে এগুলো করছি, তর্কগুলো করছি, ইমিডিয়েটলি এটা করেন। কারণ হচ্ছে যার 4 মাস, 5 মাস, 6 মাস বয়সে একটা সোনার ধন, তার মানিকটা হারায় গেছে, তাকে মানসিক শান্তি দিতে হবে। তার যে ট্রমা, এই ট্রমাকে অ্যাড্রেস করতে হবে। এবং যেভাবে রাষ্ট্র আকারে আমার এই ট্রমা অ্যাড্রেস করবার সুযোগ আছে, ডাক্তার দিয়ে, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, যাদেরকে যেভাবে দিয়ে প্রফেশনাল সার্ভিস, আর্থিক সহযোগিতা যেভাবে সাহায্য করতে পারি, মানে এই পরিবারটাকে বোঝা দরকার যে এই দেশ, এই রাষ্ট্র, এই সরকার আমার পাশে এসে দাঁড়িয়েছে। এটা করবার জন্য একটা টাস্ক ফোর্স করা দরকার ইমিডিয়েটলি, তাদেরকে সহযোগিতা করবার জন্য। কামিং ব্যাক টু দ্য আউটব্রেক, তাহলে এখন ইনএভিটেবল কোশ্চেন হচ্ছে যে এইটা আসলে কেন হচ্ছে, এইটা এখন বোঝা জরুরি। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখলাম যে তর্কটাকে, এই আউটব্রেকটা কেন হচ্ছে সেটা বোঝার চেষ্টার থেকেও অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করা, তার ফেইলিয়ারের কারণেই টিকার শর্টেজ আছে, তো টিকার শর্টেজ না থাকলে সিরিঞ্জের শর্টেজ আছে, তো সিরিঞ্জের শর্টেজ না থাকলে সময় মতো দেওয়া হয় নাই, তো সময় মতো টিকা কেনা হয় নাই, সময় মতো টাকা ছাড় দেওয়া হয় নাই। এই ধরনের অনেক কুতর্ক আমরা দেখতে পাচ্ছি, যেগুলো ফ্যাকচুয়ালি মিথ্যা কথা, ইনকারেক্ট। আমাদের গত অনেক বছরই ইনফ্যাক্ট আমাদের টিকার সংখ্যায়, পরিমাণে, টাকায়, বরাদ্দে কোনো কিছুতে ঘাটতি নেই, মোটা দাগে এটা ঠিক আছে। এবং গত বছরে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে বাজেট দেখলাম, আওয়ামী লীগের শেষ বাজেটের তুলনায় প্রায় 2.5 গুণ বেশি বাজেট দিয়েছে টিকা কিনবার জন্য। যেখানে 400 সামথিং কোটি টাকা ছিল আওয়ামী লীগের শেষ বাজেটে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার 1000 কোটি টাকার উপরে বরাদ্দ দিয়েছে। এবং টিকা কিন্তু কন্টিনিউয়াসলি আসছে। এই মাসেও ইমিডিয়েটলি একটা টিকার আমরা ডেলিভারি পাবো অল্প কয়েকদিনের মধ্যে, অর্থাৎ টিকার কিন্তু কোনো শর্টেজ নাই। এই যে পরিকল্পিতভাবে এই আলাপগুলো তুলবার মধ্য দিয়ে যেটা করা হচ্ছে, আসলে সমস্যাটা কোথায়, আসলে সংকটটা কোথায়, সেই আলাপ থেকে রাষ্ট্র আকারে আমরা পিছনে পড়ে যাচ্ছি। আমরা বুঝতে পারছি না যে আসলে কোথায় সমস্যাটা হচ্ছে। এবং দেখেন, এমন ভাবে তর্কটা তোলা হচ্ছে যে সারা পৃথিবীতে কোনো সমস্যা নাই, শুধুমাত্র বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের গাফলতির কারণে এটাকে এই সমস্যাটা হয়েছে। আসলে তা না। আপনি ইউনিসেফের কান্ট্রি তালিকাটা পড়েন, ইউরোপ, আমেরিকা, জাপান থেকে শুরু করে কোনো মহাদেশ এই সংক্রমণের বাহিরে না। প্রত্যেক মহাদেশ এফেক্টেড হয়েছে, সাউথ আমেরিকাতে এফেক্টেড হয়েছে। তাহলে এখন আমাদেরকে দেখা দরকার যে আমাদের 2 দশক 3 দশকে যে ঘটনাগুলো ঘটলো না, সেটা কেন এখানে ঘটছে। এবং ফ্যাক্টস দেখেন, গত বছর আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় টিকা যারা দেন, যে স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারীরা আছেন, স্বাস্থ্য সহকারীরা আছেন, গ্রামে গঞ্জে যারা টিকা দেন, তারা কিন্তু বেতন ভাতার নামে মাসের পর মাস আন্দোলন করেছেন। আপনাদের মনে থাকবার কথা,
জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর টানা 4 মাস তারা বেতন ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করেছেন, কাজে যান নাই, তারা কর্মবিরতি পালন করেছেন এবং এটার সাথে বিভিন্ন মহলের উস্কানি জড়িত আছে। জেনুইনলি বেতন ভাতার সমস্যা আছে, এটা যেমন সত্য, কিন্তু এটার সাথে আওয়ামী লীগের উস্কানি যেগুলো আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়, পৃথিবীর সব দাবি দেওয়া সাডেনলি আপনার তৈরি হয়ে আসছে। যত দাবি দেওয়ার টর্নেডো আছে, ঝড় আছে, সবগুলো দেখলাম এবং 2000-এর উপর আন্দোলন হয়েছে। এবং বারবার এটা করবার কারণে যেটা হয়েছে যে আপনি জানেন যে বাচ্চাদের সময় বেঁধে দেওয়া আছে এই টিকাটা দেবার জন্য। 9 মাসে একটা টিকা দিতে হবে, 15 মাসে একটা টিকা দিতে হবে। তো স্বাস্থ্য সহকারীরা যদি মাসের পর মাস আন্দোলন করেন তাহলে একটা বিশাল সংখ্যক বাচ্চা, ধরে নেওয়া হচ্ছে প্রায় 30% বাচ্চার টিকা মিসম্যানেজমেন্ট হয়েছে। তাদের সময় মতো তারা টিকা দিতে পারেন নাই অথবা দিতে পারেন নাই। এবং এটা শুধুমাত্র ইয়ের বাচ্চাদের না, আপনার শুধু হামের রিলেটেড না, এটা টাইফয়েড রিলেটেড টিকাও সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এবং টাইফয়েড জ্বরও কিন্তু অন্য যে কোনো সময় থেকে আমাদের এই এলাকাতে এখন বেশি হচ্ছে বলে এই বছর অনেক ডাক্তার বলেছেন। তাহলে সেই জায়গাতে আমাদের প্রথম কথা হচ্ছে যে সরকারকে ইতিমধ্যে আমরা বলেছি, আহ্বান জানিয়েছি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, যে একটা ক্রস পার্টি পার্লামেন্টারি কমিটি করেন এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করার জন্য। কারণ হচ্ছে যে কেন সে আন্দোলনটা হয়েছে, আন্দোলনের যৌক্তিকতার জায়গা বনাম মাসের পর মাস এরকম একটা ক্রিটিক্যাল সার্ভিস কেন দেয়া হয় নাই, কেন দেয়া যায় নাই, সেইটা বোঝা দরকার। এবং আরেকটা যেটা হয়েছে, এই যে টিকা সহকারীরা যে টিকাতে দেন নাই, কাজে যান নাই ঠিক মতো, কিন্তু কাগজপত্র তারা ভুলভাল কিন্তু প্রচুর আপলোড করে পাঠিয়েছে। গত বছরও দেখেন টিকার হার প্রথমটাতে দেখলাম 90-91%, দ্বিতীয়টাতে 91-92%। ইটস হিউজ সাকসেস। আপনার বাংলাদেশের মতো একটা দেশে নরমালি এটা একটা বড় মোটা দাগে সাকসেস বলেই WHO মনে করে। তাহলে 4 মাস আন্দোলন হয়েছে, টিকা ঠিকমতো দেওয়া হয় নাই, তারপরও ফ্যাক্টস বলতেছে গত আমলগুলোর থেকেও বেশি সংখ্যা আছে শতাংশে। তাহলে বাচ্চারা কেন আক্রান্ত হচ্ছে? এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। এই জায়গাটা তদন্তের মাধ্যমে বের করা দরকার যে আসলে কি হতে পারে, কোন জায়গায়। এখানে কি যারা আন্দোলন করেছেন তারা কি মিথ্যা ডেটা সাপ্লাই করেছেন সরকারকে শতাংশ বুঝ দেওয়ার জন্য, যে হ্যাঁ দেখেন আমরা বেতন ভাতার জন্য আন্দোলন করছি কিন্তু আমরা টিকা দিচ্ছি, আমরা আমাদের টিকা দেয় গাফলতি হয়নি, ব্যাপারটা কি এরকম কিনা? এবং যেটা ভুক্তভোগী হচ্ছে আমার প্রান্তিক গরিব দুঃখী বাবা মায়ের সন্তানরা। এবং আরেকটা যেটা মোটা দাগে এইবার আমরা দেখলাম সেটা হচ্ছে, আপনারা জানেন যে প্রথম হামের টিকাটা দেবার জন্য এলিজিবল হয় 9 মাসে। যে সকল শিশুরা ইতিমধ্যে মারা গেছে তাদের 34% বয়স 9 মাসের কম। তাহলে গ্লোবালি যে স্ট্যান্ডার্ডটা সেট করা হয়েছে সেই স্ট্যান্ডার্ডটা কি রিভিউ করবার সময় আসছে কিনা, যে আসলে 9 মাসের বদলে, এবং দেখেন সরকার কারেক্টলি এখন 6 মাসের থেকে শুরু করে সব বাচ্চাকে হামের টিকা দিয়ে দিচ্ছে। এর বাইরে হচ্ছে দেখেন আরেকটা ক্রিটিক্যাল জায়গা হচ্ছে, করোনার সাথে কম্পেয়ার করেন, করোনার সময় মারা গেছে কিন্তু ধনী মানুষরা বেশি। দেখবেন যারা বেশি ধনী মানুষ ছিলেন, বেশি প্রোটেক্টেড ছিলেন, প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, এই মানুষগুলো মারা গেছেন বেশি। কিন্তু দেখবেন বস্তিতে, গ্রামে গঞ্জে যারা কোনো নিয়ম নীতি মানেন নাই, সেই মানুষগুলো কিন্তু করোনাতে খুব বেশি মারা যায় নাই। এইবারে দেখেন আপনি প্রত্যেকটা মায়ের বাবার ছবি দেখেন, গ্রামীণ নিম্নবিত্ত পরিবারের সন্তান। ধনীর ছেলে মেয়েরা, অনেক ধনী মানুষ গুলশানে বনানীতে থাকেন, তাদের কোনো সন্তান কি হামে মারা গেছেন? আমার চোখে কোনো ছবি পড়ে নাই। মারা যেতে পারে, যে কেউ মারা যেতে পারে, কিন্তু প্রিডমিনেন্টলি এই যে আমার শত শত শিশু মারা গেছে, তাদের অধিকাংশ হচ্ছে গরিব, কৃষক, নিম্নবিত্ত গ্রামীণ পরিবারের সন্তান। তাহলে এটা দিয়ে আসলে কি বোঝা যাচ্ছে? এটা দিয়ে বোঝা যাচ্ছে আমরা গত 17-18 বছর ধরে যে উন্নয়নের গল্প শুনেছি, এই উন্নয়নের গল্পটা একটা ফাঁকা বুলি ছিল। রিয়েলিটিতে আমাদের দেশে অভাব, অনটন, দারিদ্রতা আগের থেকে অনেক বেড়ে গেছে। আমাদের নিম্নবিত্ত পরিবারের বাবা মায়েরা নিউট্রিশন, পুষ্টিমান সম্পন্ন খাবার নিজেরাও খেতে পাচ্ছেন না, বাচ্চাদেরকেও খেতে পাচ্ছেন না। এবং মায়ের স্বাস্থ্যের সাথে এই বাচ্চাদের স্বাস্থ্য তো জড়িত।
কারণ সে তো মায়ের দুধ খায় শুধুমাত্র। তাহলে মা যদি স্বাস্থ্যসম্পন্ন খাবার খেতে সমর্থ না হন, তাহলে দিন শেষে যেটা হবে, সে নিজেও বাচ্চাকে দুর্বল করে ফেলছে, অসুস্থ করে ফেলছে। এর বাইরে দেখেন, আওয়ামী লীগের আমলে আরেকটা যেটা বাটপারি করে গেছে, সেটা হচ্ছে, যেটা নিয়ে তো আলোচনাটা হচ্ছে না, সেটা হচ্ছে আমরা ঐতিহাসিকভাবে টিকাটা দান আকারে পাই। জাতিসংঘের বিভিন্ন সংস্থা আমাদেরকে তহবিল দেয়, ইউনিসেফের মাধ্যমে আমরা সেই টিকাটা কিনি প্রায় 27, 28, 30 বছর থেকে। সাডেনলি আওয়ামী লীগ দেখবেন মনে করছে সে ধনী হয়ে গেছে। আপনারা এলডিসির নাম শুনছেন, যে আমরা এখন নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে পরিণত হয়ে গেছি। এই বছরের নভেম্বরে আমাদের গ্রাজুয়েশন হয়ে যাওয়ার কথা। তো ইউনিসেফ তখন বলছে, জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন সংস্থা যারা এই ভিক্ষা দেয় আমাদেরকে টিকা, তারা বলছে তাহলে তোমরা টিকা কিনে নাও, কারণ তোমরা তো ধনী হয়ে গেছো, তোমরা এখন আর গরিব নাই, তাহলে তোমাদেরকে আমরা এখন আর ফ্রি দিব কেন এই জিনিসটা। তো এই যে ফুটানি করতে গেছে, এই ফুটানি করতে গিয়ে যেটা হচ্ছে যে আপনার রেগুলার বিনামূল্যে আন্তর্জাতিক সংস্থা থেকে অন টাইম টিকা আনবার যে প্রসেস ছিল, এই প্রসেসটা এফেক্টেড হয়েছে। এবং এই তর্কটাও এখন এখানে আসছে না। এই তর্কটা আলাপ করা দরকার। যে তদন্ত কমিটি করবে, যে টাস্ক ফোর্স হবে, আমরা তাদেরকে আহ্বান করব যে আপনারা সিরিয়াসলি এটা ঘেঁটে দেখবেন যে আসলে এই ধরনের কোনো রিয়েলিটি হয়েছে কিনা, যে এলডিসির এই যে ধনী হওয়ার মানে শুভঙ্করের ফাঁকি হাসিনা যেটা দুনিয়াকে খাওয়াইছে, এইটার মধ্য দিয়ে একটা গ্যাপ তৈরি হয়েছে কিনা, এবং ইউনিসেফের মাধ্যমে যে আমরা টিকা কিনি এই প্রকিউরমেন্ট প্রসেস এফেক্টেড হয়েছে কিনা। এবং এরকম তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাকে বলা হয়েছে যে আপনার ওই যে এখন বিনামূল্যের টিকা পাবে না, তাহলে সরকার টাকায় টিকা কিনতে হবে। এখন হচ্ছে কোন কোম্পানি, আওয়ামী লীগের কোন নেতা, কোন দালাল চক্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই টিকার তহবিলটা পাবে, এই টেন্ডারটা পাবে, সেটা নিয়ে সেখানে ঝামেলা হচ্ছিল এবং এটা তারা রিজলভ করতে পারে নাই। অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে, এটা শেষ করতে পারে নাই। সেটা হচ্ছে প্রকিউরমেন্ট প্রসেসটাকে আপডেট করা। আমরা যে টিকা কিনি, যাদের কাছ থেকে কিনি, ইউনিসেফ আসলে তাদের কাছ থেকে কিনেই আমাদেরকে দেয়, এবং এতে আমাদের 10 to 15% খরচ বেড়ে যায়। তো আমরা যদি সরাসরি ওই কোম্পানি থেকে কিনি যারা টিকা প্রডিউস করে, অথবা আমার লোকাল কোম্পানি আছে যারা এই টিকাটা তৈরি করে, তাদেরকে আমরা WHO অথবা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান দিয়ে সার্টিফাই করা দরকার এটা লোকালি প্রডিউস করা যায় কিনা। কারণ আমি তো ওরসালাইনের মতো একটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড জিনিস তৈরি করেছি আমার দেশে, তাহলে আমি আমার দেশের ওষুধ সারা দুনিয়াতে রপ্তানি হচ্ছে, আমার দেশের ওষুধ FDA সার্টিফাই করছে, তাহলে আমি কেন এই টিকাটা আমার দেশেই বানাতে পারবো না? অলরেডি বানাচ্ছে কয়েকটা কোম্পানি, কিন্তু গ্লোবালি রিকগনিশনটা পাচ্ছে না। তো সেটা যদি হয় তাহলে এটার খরচ কিন্তু আরো কমে আসবে। তো এই প্রত্যেকটা জায়গাতে আমরা বোধ করছি যে সিরিয়াসলি রিভিউ করা দরকার যে রাষ্ট্র সরকার আকারে এই জিনিসগুলো ডিল করতে পারছি কিনা। তারপর দেখেন আরেকটা বিষয় হচ্ছে যে বছরের পর বছর, দশকের পর দশক যেই রোগগুলো হয় না, সেই রোগগুলো ট্রিটমেন্ট করার ক্যাপাসিটি, দক্ষতা কিন্তু ডাক্তারদের কমে যায়। আমাকে বেশ কয়েকজন ডাক্তার বলেছে যে আমাদের জুনিয়র ডক্টররা তাদের পুরো ট্রেনিং পিরিয়ডে এই হাম, পোলিও, তারপরে জল বসন্ত যেটা হয়, আপনার পক্স হয়, এগুলো তারা খুব বেশি ট্রিট করতে পারেন না, কারণ এত রোগী নাই। তো যে রোগটা প্রায় বিনাশ হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, যেটা আপনি অ্যাভেলেবল দেখেন না, সেটা ট্রিটমেন্টের দক্ষতার জায়গাতে আমাদের যথেষ্ট ঘাটতি আছে। তো আমাদের এইটা বাস্তবে সত্য কিনা সেটা মিনিস্ট্রি এবং আমাদের যারা সিনিয়র ডক্টররা আছেন, ম্যানেজমেন্টে আছেন, তাদেরকে দেখা দরকার যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতালগুলোতে যেই লেভেলের ডাক্তারদের এক্সপিরিয়েন্স থাকা দরকার এই ছোটখাটো রোগগুলোকে ট্রিট করবার, সেটার কোনো ঘাটতি আছে কিনা। ঘাটতি যদি থেকে থাকে তাহলে সেই ঘাটতিটা আমি অ্যাড্রেস করব কিভাবে। আরেকটা যেটা ঘাটতি এসছে সেটা হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণ ভেন্টিলেশন, আইসিইউ, অক্সিজেন সাপোর্ট আমাদের জেলা সদর, উপজেলা সদর হাসপাতালগুলোতে নাই। যে কারণে যেটা হয়েছে, অনেক শিশুকে এখানে অকালে ঝরে পড়তে হয়েছে, এবং বাবা মাও আসছেন, প্রায় 40% শিশু মারা গেছে দেখলাম, একদম লাস্ট মোমেন্টে আসছেন। যারা মারা যাওয়ার একদিন, 2 দিন আগে মাত্র আসছেন, তারা যদি একটু আগে আসতে পারতেন, তাদেরকে যদি আর একটু সচেতন করা যেত, তাহলে এই শিশুরা মারা যেত না। এখন এই টোটাল সিনারিওটা আসলে কি মেসেজ দেয়, সেটা হচ্ছে বাংলাদেশে হেলথ কেয়ার সিস্টেমটা ভেঙে পড়েছে। আমার মন্ত্রণালয়ের নাম কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়, আমার মন্ত্রণালয়ের নাম কিন্তু চিকিৎসা মন্ত্রণালয় না।
স্বাস্থ্য মন্ত্রণালয় মানেটা কি? যে আপনি এমন একটা ব্যবস্থাপনা তৈরি করবেন রাষ্ট্রে যেখানে আমি অসুস্থ হব না, আমি জন্ম থেকে অথবা জন্মের আগে থেকে স্বাস্থ্যবান হয়ে সুস্থ হয়ে পৃথিবীতে আসব, আমাকে অসুস্থ হতে হবে না। এবং আপনি মহল্লায় দেখেন, আমরা যেহেতু লম্বা সময় বাইরে ছিলাম, প্রত্যেকটা মহল্লাতে খাওয়ার দোকানের থেকেও, মুদির দোকানের থেকেও দেখবেন ওষুধের দোকান বেশি। আপনি যে কোনো একটা মহল্লা, আপনারা তো সাংবাদিকতা করছেন, আপনারা একটু সেগুন বাগিচাতে একটু ঘুরে দেখেন, যে পরিমাণ ওষুধের দোকান আছে সেই পরিমাণ মুদির দোকান, গ্রোসারি শপ, খাওয়ার দোকান, রেস্টুরেন্ট আছে কিনা। তাহলে প্রশ্ন হচ্ছে, এত ওষুধের দোকান কেন থাকতে হবে? আমরা ইংল্যান্ডে দেখেছি, লন্ডনে দেখেছি, 2-5 কিলোমিটারের ভিতরে একটা ওষুধের দোকান নাই। তাহলে প্রত্যেকের বাসায়, সোনার বাংলায় একটা করে ফার্মেসি আছে। শুধু মানে রাস্তাঘাটে মহল্লায় ফার্মেসি না, আপনাদের সবার বাসায় দেখবেন 8টা 10টা 15 20টা ওষুধ সবার বাসায় আছে। টুকটাক দেখবেন সবাই ডাক্তারি করতে পারে, ভাই একটু বুক জ্বলতেছে, পাশ থেকে দেখবেন 5 জন 5 কোম্পানির 5টা ওষুধের নাম বলবে আপনাকে, ভাই এইটা আছে পকেটে নেন খান। আপনাদের অনেকের ব্যাগে, সাংবাদিক ভাইদের ব্যাগেও দেখবেন প্যারাসিটামল, নাপা থেকে শুরু করে গ্যাস্ট্রিকের ওষুধ আপনারা নিয়ে নিয়ে ঘোরেন। তাহলে আমার মন্ত্রণালয়ের নাম হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়, কিন্তু পুরো জাতি আমরা অস্বাস্থ্যকর এবং অসুস্থ জাতি আকারে বড় হচ্ছি। এবং সরকারের কাজ হচ্ছে শুধুমাত্র আমাকে ওষুধ খাওয়ায়া, ডাক্তার দেখায়া, হাসপাতালে নিয়ে সুস্থ রাখা। এইটা তো প্রসেস হতে পারে না। সারা দুনিয়াতে হেলথ মিনিস্ট্রির পারপাস হচ্ছে একটা পাবলিক হেলথ কেয়ার সিস্টেম ডেভেলপ করা, যেটার মধ্য দিয়ে নাগরিক সুস্থভাবে জন্ম নেবে, বড় হবে, রেয়ারলি, ভেরি রেয়ারলি সে অসুস্থ হবে। কিন্তু আমাদের ঠিক উল্টাটা, আমরা অলমোস্ট সারা বছরই অসুস্থ থাকি। এবং দেখেন, সিপিডি থেকে শুরু করে গবেষণা প্রতিষ্ঠানগুলো কিন্তু বারবার বলেছে যে আমাদের অসুস্থতা, আমাদের ওষুধের ব্যয়, আমাদের ডাক্তারদের খরচের কারণে অভাব অনটন কিন্তু বেড়ে গেছে। কারণ একটা মধ্যবিত্ত পরিবারের 25 থেকে 30% আয় ডাক্তারের পিছনে, ওষুধের পিছনে খরচ করতে হচ্ছে। তাহলে সে রুটি রুজি ছেলে মেয়েদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা বন্দোবস্ত করতে কিভাবে করবে? তাই আমরা এই জায়গাটা থেকে বারবার যেটা বলার চেষ্টা করছি যে সরকারের একটা সিরিয়াস ইনভেস্টিগেশন হওয়ার কথা, দরকার। যেটা আপনি ব্লেম করার থেকে, অন্তর্বর্তীকালীন সরকার এই ভুল করেছে, এই যে মিথ্যাচারগুলো ছড়ানো হচ্ছে, যে বয়ান তৈরি করা হচ্ছে, এই বয়ান থেকে বের করে এসে একটা সিরিয়াস ক্রিটিক্যাল ডাইসেক্টিং সিচুয়েশন আসা দরকার। আসলে হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, কেন সাডেনলি আউটব্রেকটা হয়েছে। এবং সারা দুনিয়াতে আমরা দেখেছি অনেক কনস্পিরেসি থিওরি চলতেছে। সারা পৃথিবীতে করোনা ভাইরাসের মতো বিভিন্ন ভাইরাস পরাশক্তিরা টেস্ট করছে, নতুন করে পুরাতন পরাশক্তিদেরকে কাবু করবার জন্য এই কেমিক্যাল, বায়োলজিক্যাল ভাইরাস তৈরি করা হচ্ছে। এগুলোর বাস্তবতা কতটুকু আমরা জানি না। যারা এগুলো নিয়ে গবেষণা করছেন তারা দেখবেন যে নতুন করে এই ভাইরাসগুলো সারা পৃথিবীতে কি টেস্ট করবার চেষ্টা করা হচ্ছে কিনা। আমেরিকাতে অনেক ডাক্তার এবং সায়েন্টিস্ট দেখলাম এই যে হাম এবং হাম সদৃশ অসুস্থতার কারণে নতুন করে তারা এই তর্কটা সামনে আনছেন যে এরকম কোন ঘটনা ঘটছে কিনা, সুপার পাওয়াররা এরকম করোনা, অ্যানথ্রাক্সের মতো, সার্সের মতো ভাইরাস প্রডিউস করে দেখার চেষ্টা করছে কিনা যে আসলে এটা ওয়ার্কেবল কিনা। আপনি একটা গুলি করে, অস্ত্র বানায় লাখ লাখ লোক মারতে আপনার